আগ্রাসনের বিরুদ্ধে এবার লং মার্চ নিয়ে আখাউড়ায় ভারত সীমান্তে গেল ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল। ঢাকা থেকে ভৈরব হয়ে আখাউড়ায় গিয়ে শেষ হয় লং মার্চ। কর্মসূচিতে বিএনপি নেতারা বলেন, ভারত বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। দেশটি চক্রান্ত রুখতে বাংলাদেশ আজ ঐক্যবদ্ধ। ভারতকে এমন বার্তা দিতেই এই লং মার্চ। লং মার্চের সাথে ছিলেন সহকর্মী আরেফিন শাকিল, ক্যামেরায় মাসুম তপু। স্বাধীনতা সার্বভৌমত্ব প্রশ্নে আপোষহীন বার্তা দিতে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের এই আয়োজন। সকাল 9টায় নয়াপল্টন থেকে শুরু হয় আগরতলা সীমান্ত অভিমুখী লং মার্চ। সংগঠন তিনটির নেতাকর্মীরা মাথায় জাতীয় পতাকা বেঁধে হাতে আগ্রাসন বিরোধী ফেস্টুন নিয়ে কর্মসূচিতে অংশ নেন। লং মার্চ পূর্ব সমাবেশে নেতারা বলেন, দিল্লির কাছে আত্মসমর্পণের জন্য স্বাধীন হয়নি দেশ। ওরা বাংলাদেশের মানুষের রক্তের যে তেজ, তাদের যে আত্মশক্তি, তাদের যে বীরত্ব, তাদের যে দৃপ্ত পদবিক্ষেপে এগিয়ে যাওয়ার যে ঐতিহ্য, এইটা দিল্লির সাউথ ব্লক ওরা বুঝতে পারেনি। ওরা চায় না বাংলাদেশ, তারা এখানকার জনগণের কথাই চলুক। এই খুনি হাসিনার বিরুদ্ধে এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে পুরো ছাত্র সমাজ এক এবং ঐক্যবদ্ধ রয়েছে। নারায়ণগঞ্জ, নরসিংদী হয়ে আগরতলা অভিমুখে লং মার্চটি পথে পথে বিএনপি নেতাকর্মী ও জনতার উষ্ণ ভালোবাসায় সিক্ত হয়। দুপুরে ভৈরবে পথসভায় দেশের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান নেতারা। ভারতের সঙ্গে অভিন্ন পানির ন্যায্য হিস্যার দাবিতে 2014 সালে তিস্তা অভিমুখে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে লং মার্চ করে বিএনপির নেতাকর্মীরা। সেই ঘটনার প্রায় 10 বছর পর আখাউড়া সীমান্ত অভিমুখে লং মার্চ করল বিএনপির 3 সংগঠন। দলের তরুণ নেতারা বলছেন, বারবার ভারতের আগ্রাসী মনোভাবের কারণে এমন প্রেক্ষাপট তৈরি হচ্ছে। তারা চান ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে, শ্রদ্ধার ভিত্তিতে, সম অধিকারের ভিত্তিতে। বিকাল 4টায় লং মার্চ পৌঁছায় আখাউড়া সীমান্তে। স্থানীয় স্কুল মাঠের জনসভায় নেতারা দেশের প্রশ্নে কোনো ছাড় না দেওয়ার অঙ্গীকার করেন। বলেন, পলাতক শেখ হাসিনা ও ভারত বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। বাংলাদেশের প্রতিটি ইঞ্চি মাটির জন্য আমরা পাহারায় থাকবো। আমরা পিন্ডির জিঞ্জির ভঙ্গ করেছি, আমরা দিল্লির দাসত্ব করার জন্য নয়। ভারতে এখন আওয়ামী সন্ত্রাসীদের যারা যারা অবস্থান করছে তাদের প্রত্যেককে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে। আমরা কেন রক্তচক্ষুকে ভয় পাই না। ইস্পাত কঠিন ঐক্যের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতার প্রতি যে সকল দৃষ্টি দিয়েছে সেটাকে প্রতিহত করতে হবে। লং মার্চে অংশ নেন 3 সংগঠনের জেলা, মহানগর পর্যায়ের শীর্ষ নেতারা। বহরে প্রায় 4 শতাধিক গাড়ি থাকায় ঢাকা সিলেট মহাসড়কে তৈরি হয় তীব্র যানজট। আরেফিন শাকিল, যমুনা নিউজ, ব্রাহ্মণবাড়িয়া। কোন শক্তি যদি মনে করে তরুণদের মাইনাস করে ক্ষমতায় যাবে, তাহলে ভুল করবে। এ মন্তব্য করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, তরুণদের মানসিক দখল নিতে পূর্ববর্তী প্রজন্ম সচেষ্ট। ঢাকা কলেজের এক আলোচনায় তিনি আরও বলেন, জুলুমের বিরুদ্ধে আন্দোলন করা তরুণরা আর কখনোই দাসখতে নাম লেখাবে না। সেখানে অন্যরা বলেন, তরুণদের ঐক্যবদ্ধ হতে হবে, অন্যথায় আন্দোলনের সুফল বেহাত হয়ে যাবে। কোন শক্তি যদি রাষ্ট্রীয় কাঠামোর মধ্য দিয়ে মনে করে থাকে এই তরুণ প্রজন্মকে মাইনাস করে দিয়ে পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করবে, ক্ষমতার লোভে অন্ধ হয়ে গিয়ে তারা যদি মনে করে থাকে এই তরুণ প্রজন্মকে তারা মাইনাস করে দিয়ে নিজেরাই সংসদের দিকে যাত্রা করবে, তাহলে তারা সেটা ভুল ভাবছে। দেশ যখন ইতিবাচক ধারায় ফিরতে শুরু করেছে, তখন পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করছে ফ্যাসিস্টরা। এই মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, ফ্যাসিস্ট এবং ষড়যন্ত্রকারীদের চোখ রাঙানিকে দেশের মানুষ পরোয়া করে না। বুধবার সকালে রাজধানী মগবাজারের আল ফালা মিলনায়তনে ছিল জামায়াত ইসলামের কেন্দ্রীয় মজলিসের শুরার অধিবেশন। এর উদ্বোধনী বক্তব্যে জামায়াতের আমির বলেন, ছাত্র জনতার ত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশের জন্ম হয়েছে। এই ত্যাগের মর্যাদা দিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। বলেন, আওয়ামী লীগের কাছে কারো জীবনেরই কোনো নিরাপত্তা ছিল না। গত 15 বছরে জাতির সব মৌলিক অধিকার হরণ করা হয়েছিল। ডাক্তার শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগের শাসনামলে সবচেয়ে বেশি জুলুম ও ফ্যাসিজমের শিকার হয়েছে জামায়াত। তারা দলটির নেতাকর্মীদের বাড়িঘর পর্যন্ত গুড়িয়ে দিয়েছে। প্রবীণরাও রেহাই পায়নি জুলুম থেকে। দেশ যখন এই পরিবর্তনের পরে একটা ইতিবাচক ধারায় আগাচ্ছে, তখন আমরা লক্ষ্য করছি
যে এই দেশকে অশান্ত করার জন্যে পতিত স্বৈরাচার এবং তাদের দূষর দেশে বিদেশে তারা মাথা ছাড়া দিয়ে উঠেছে এবং তারা অনেকগুলা দুর্ঘটনা ঘটিয়ে এই সমাজকে অস্থির করতে চায়, অস্থিতিশীল করতে চায়। শিক্ষা, প্রযুক্তি ও অর্থনৈতিকভাবে পার্বত্য অঞ্চলকে অগ্রাধিকার ভিত্তিতে এগিয়ে নিতে হবে। পর্যাপ্ত যোগাযোগ ব্যবস্থা না থাকার অজুহাতে এই অঞ্চলের যুবক তরুণদের পিছিয়ে থাকার সুযোগ নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার সকালে রাঙামাটিতে পার্বত্য জেলা পরিষদ প্রশিক্ষণার্থীদের সঙ্গে ভার্চুয়ালি মতবিনিময় সভায় তিনি একথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, প্রাকৃতিক সৌন্দর্য সম্পদে পরিপূর্ণ পার্বত্য জেলাগুলো দেশের সবচেয়ে উন্নত অঞ্চল হতে পারত। পার্বত্য এলাকা দুর্গম হওয়ায় যোগাযোগ করা কঠিন উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, পাহাড়ি এলাকায় প্রযুক্তির প্রসার ঘটিয়ে যোগাযোগের দূরত্ব কমাতে হবে। পার্বত্য এলাকার তরুণরা বিশ্ব নাগরিক হয়ে উঠবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, শত সমস্যার পরও ইচ্ছে, শক্তি আর চেষ্টার কারণে পাহাড়ের মেয়েরা ফুটবলে এগিয়ে যাচ্ছে, দেশের জন্য বয়ে আনছে সম্মান। সবচেয়ে বড় সুন্দর এলাকা, কাজে এখানে যারা থাকে তারাও সৌভাগ্যবান যে এরকম প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে তারা থাকতে পারে এবং এত রকমের ক্ষুদ্র নির্গোষ্ঠী এখানে আছে, সবাই মিলেমিশে আছে। মিলেমিশে থাকতে হলে সমস্যাও হয়, সমস্যাগুলো আছে, কিন্তু সমস্যাগুলোর সমাধানযোগ্য। শেখ হাসিনাকে ভারত সরকার ফেরত দেবে বলে আশা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর পরামর্শক ব্রিটিশ আইনজীবী টবি ক্যাডম্যান। বুধবার সকালে ট্রাইব্যুনালে প্রসিকিউশন টিমের সাথে বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি কথা বলেন। টবি বলেন, বিচার কাজ স্বচ্ছভাবে আন্তর্জাতিক মানদণ্ড মেনেই চলছে। বিগত সরকারের আমলে জামায়াত নেতাদের বিচার চলাকালে তাদের আইনজীবী হিসেবে নিযুক্ত করা হয়েছিল টবি ক্যাডম্যানকে, তবে তখন তাকে বাংলাদেশে আসার অনুমতি দেয়া হয়নি। ডক্টর ইউনূস সরকার গঠনের পর দ্বিতীয়বার বাংলাদেশে এলেন তিনি, জানান কাজ করতে পেরে ভালো লাগার কথা। এখানে জুলাই আগস্টে গণহত্যার বিচার চলছে, বিভিন্ন আইনের সাথে তুলনা করে বলা চলে স্বচ্ছভাবেই এখানে বিচার চলছে। আপনি সেটাকে আন্তর্জাতিক মানদণ্ডের সাথে মেলাতে পারেন। বিচারিক প্রক্রিয়াকে আরো স্বচ্ছ করতে পরামর্শ দেয়া হবে। সীমান্তে হত্যা ও ভারতীয় আগ্রাসন বন্ধ এবং দেশটির সাথে সব ধরনের চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদ মিছিল করেছে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি। বুধবার বেলা 11টার দিকে রাজারবাগ থেকে মিছিলটি বের করেন তারা। কাকরাইল সেগুন বাগিচা হয়ে জাতীয় প্রেস ক্লাবে গিয়ে শেষ করেন মিছিল। সাবেক পুলিশ কর্মকর্তারা বলেন, বাংলাদেশের ভেতরে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতেই প্রোপাগান্ডা চালিয়ে যাচ্ছে ভারত। দেশটির যে কোনো আগ্রাসন রুখে দিতে ডক্টর ইউনূস সরকারের পাশে থাকবেন বলেও জানান তারা। এ সময় গেল 15 বছরের শেখ হাসিনা সরকারের সময় ভারতের সাথে হওয়া সব চুক্তি বাতিলের দাবি তোলেন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা। আমাদের প্রতিবেশী ভারত আগ্রাসী ভূমিকায় অবতীর্ণ হয়েছে বাংলাদেশের বিরুদ্ধে। তারা অপপ্রচার চালাচ্ছে, তাদের মিডিয়া চালাচ্ছে, বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে তারা হস্তক্ষেপ করছে। আমি মনে করি যে এটা আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব হস্তক্ষেপ স্বরূপ। এই পুলিশ রাজারবাগ থেকে যেরকম প্রতিরোধ গড়ে তুলেছিল, সারাটি জীবন প্রয়োজন হলে আমরা আবার রক্ত দিয়ে সেই প্রতিরোধ আমরা অবশ্যই গড়ে তুলব। প্রবাসীদের পাসপোর্ট নিয়ে ভোগান্তি আর থাকছে না। চলতি মাস থেকেই মেশিন রিডেবল পাসপোর্ট পেতে ভোগান্তি লাঘব হচ্ছে। এই তথ্য জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। এদিকে বিদেশে, বিশেষ করে ইউরোপের দেশগুলোতে দক্ষ জনবল পাঠানোতে সুদূরপ্রসারী উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। বুধবার দুপুরে রাজধানীর একটি হোটেলে ILO ও BMETর আয়োজনে ট্যালেন্ট পার্টনারশিপ বাংলাদেশ প্রকল্পের উদ্বোধন করেন উপদেষ্টা আসিফ নজরুল। ইউরোপীয় ইউনিয়নের সাথে ট্যালেন্ট পার্টনারশিপের মাধ্যমে ইউরোপে দক্ষ জনবল পাঠানো হবে বলেও জানান তিনি। অনুষ্ঠানে পররাষ্ট্র সচিব জানান, ইউরোপীয় ইউনিয়নের সাথে এই প্রকল্পের মাধ্যমে প্রযুক্তি, সেবা খাত ও কৃষি খাতের মতো বিভিন্ন সেক্টরে দক্ষ জনবল সরবরাহ করা সম্ভব। এই 15 ডিসেম্বর থেকে আপনারা MIP পাসপোর্ট পাওয়া শুরু করবেন এবং পরবর্তী 3 সপ্তাহ থেকে 4 সপ্তাহের মধ্যে প্রত্যেকে যারা আবেদন করেছেন MIP পাসপোর্ট পেয়ে যাবেন। তো প্রথম প্রায়োরিটি দেওয়া হচ্ছে সৌদি আরবে এবং মালয়েশিয়াতে আমাদের যে ভাই বোনরা আছেন উনাদেরকে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতের ঘটনায় দায়ের করা একাধিক মামলায় সাবেক মন্ত্রী আনিসুল হক, হাসানুল হক ইনু, ফারুক খান, শাহজাহান ওমর, সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন, জিয়াউল আহসান সহ 8 জনকে নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে।
বুধবার সকালে তাদেরকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে নতুন করে গ্রেপ্তারের আবেদন করে পুলিশ। আদালত তা মঞ্জুর করেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবে শাহজাহান ওমরের ভূমিকা ছিল বলে মন্তব্য করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। বিভিন্ন থানার হত্যা মামলায় অভিযুক্তদের গ্রেপ্তার আবেদন করলে বিচারক তা মঞ্জুর করেন। এদিকে ঢালাওভাবে মামলা ও আসামি করার বিরোধিতা করেন আসামি পক্ষের আইনজীবীরা। ভারতের সাথে নতজানু পররাষ্ট্রনীতি থেকে সরে এসেছে অন্তর্বর্তীকালীন সরকার। জাতীয় স্বার্থ সামনে রেখে পরবর্তী সম্পর্কগুলো এগিয়ে নেওয়া হবে। কুমিল্লায় এমনটাই বলেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। কুমিল্লায় বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমিতে আয়োজিত ফিনান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন বিষয়ক আন্তর্জাতিক প্রতিনিধি দলের কর্মশালার সমাপনী অধিবেশনে যোগ দেন তিনি। স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, সরকারি ও প্রশাসনিক কর্মকর্তাদের অতিরিক্ত দায়িত্ব দিয়ে জনপ্রতিনিধিদের কাজ পরিচালনা করা কষ্টসাধ্য হয়ে পড়ছে, যে কারণে স্থানীয় সরকার সংস্কার কমিশন ও নির্বাচন কমিশনের মূল কাজগুলো শেষ হলে স্থানীয় সরকার নির্বাচনের কথা ভাবা যেতে পারে। আমরা যেটা প্রথম থেকে বলে আসছি যে ভারতের সাথে এর আগে আমাদের যেই নতজানু পররাষ্ট্রনীতি ছিল সেটা থেকে আমরা অন্তর্বর্তীকালীন সরকার সরে এসেছি এবং আমাদের পরবর্তী সম্পর্কটা চলমান থাকবে আমাদের ন্যাশনাল ইন্টারেস্ট অর্থাৎ জাতীয় স্বার্থকে সামনে রেখেই, জাতীয় স্বার্থকে কম্প্রোমাইজ করে কোনো রিলেশনে আমরা ইন্টারন্যাশনাল রিলেশন আমরা বিশ্বাস করি না। 12 বছর 6 মাসের নিচে যারা মুক্তিযোদ্ধা হয়েছেন তাদের সনদ বাতিল করা হবে। অভিযুক্তরা দোষ স্বীকার করলে সাধারণ ক্ষমা পাবেন, নয়তো কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে। বুধবার বিকেলে মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে কথা বলেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম। বলেন, বীর মুক্তিযোদ্ধাদের বয়স মন্ত্রণালয় থেকে 12 বছর 6 মাস নির্ধারণ করা আছে। এর চেয়ে কম বয়সে আছেন 2111 জন। যারা তালিকা থেকে বাদ যাবেন, উপদেষ্টা বলেন, অনেকেই মুক্তিযোদ্ধা না হয়েও তালিকাভুক্ত হয়েছে, সব সুযোগ সুবিধা নিয়েছে। তারা যদি স্বেচ্ছায় চলে যায় তবে সাধারণ ক্ষমা পেতে পারেন, না হলে আদালতের মাধ্যমে সাজার ব্যবস্থা করা হবে। মন্ত্রণালয় থেকে ভাতাপ্রাপ্ত মোট বীর মুক্তিযোদ্ধার সংখ্যা 1,96,454 জন। এর মধ্যে বীরঙ্গনা 464 জন, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা 5,895 জন, শহীদ বীর মুক্তিযোদ্ধা 5,333 জন এবং খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধার সংখ্যা 368 জন। সব মিলিয়ে মোট ভাতাপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধার সংখ্যা 2,08,050 জন বলে জানান উপদেষ্টা। চলতি বছর বৈশ্বিক ক্ষুধা সূচকে বাংলাদেশের স্কোর 19.4। ক্ষুধার তালিকার মধ্যম পর্যায়ের দেশ হিসেবে স্থান পেয়েছে বাংলাদেশ। বুধবার দুপুরে রাজধানীর একটি হোটেলে গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স GHI 2024 উদ্বোধনে এই তথ্য জানানো হয়। ওয়েলথ হাঙ্গার হেলথে বাংলাদেশ ও কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড বাংলাদেশ যৌথভাবে এই আয়োজন করে। আয়োজনের প্রতিপাদ্য ছিল ক্ষুধাশূন্য বাংলাদেশের পথে বাধাসমূহ এবং অতিক্রমের উপায়, যেখানে ক্ষুধা ও অপুষ্টি দূরীকরণের কার্যকর পথ খুঁজে বের করার উপায় নিয়ে আলোচনা করেন বক্তারা। তারা বলেন, বাংলাদেশের জনসংখ্যার 11.9% অপুষ্টিতে ভুগছে। এ সময় মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেন, শুধু ক্ষুধা মেটালেই হবে না, পুষ্টিও নিশ্চিত করতে হবে। কীটনাশক দেয়া খাবার খাওয়ালে ক্ষুধা মিটবে কিন্তু পুষ্টি পাবে না। বলেন, কীটনাশক ব্যবহার করে গোখাদ্যসহ সবকিছু নষ্ট করে ফেলা হচ্ছে, এতে ক্যান্সারের ঝুঁকি বাড়ছে। হাঙ্গার মেটালে তো শুধু হবে না, আপনি যখন হাঙ্গার এবং পুষ্টির কথা বলেন, হাঙ্গার অ্যান্ড নিউট্রিশনের কথা বলেন, তাহলে হাঙ্গার কি আমি এই যে কীটনাশক দেওয়া খাবার খাইয়ে হাঙ্গার মেটাতে পারি, কিন্তু পুষ্টি কি পাবো? আমরা এই যে আমরা কৃষিতে আমরা মানে নির্বিচারে কীটনাশক ব্যবহার করছি, আমরা হার্বিসাইড ব্যবহার করে সব নষ্ট করে দিচ্ছি। যশোরে কেশবপুরে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে, এতে আহত হয়েছে উভয় পক্ষের অন্তত 20 জন। বুধবার সন্ধ্যায় সুফলাকাটি ইউনিয়ন পরিষদের সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ জানায়, রাজনৈতিক পট পরিবর্তনের পর কেশবপুর উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি ও সুফলাকাটি ইউনিয়নের চেয়ারম্যান SM মঞ্জুরকে অবাঞ্ছিত ঘোষণা করে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। এ কারণে নিজ কার্যালয়ে যেতে পারছিলেন না মঞ্জুর। বুধবার সকালে নিজের কর্মী সমর্থকদের নিয়ে কার্যালয়ে প্রবেশ করতে নিলে স্থানীয় বিএনপি নেতাদের সাথে কথা কাটাকাটি হয় মঞ্জুরের। এর জেরে সংঘর্ষে জড়ায় দুপক্ষ। এ সময় যানবাহন ভাঙচুরের পাশাপাশি ককটেল বিস্ফোরণ করা হয়। পরে খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। নিত্য ব্যবহার্য ও ভোগ্যপণ্য উৎপাদন এবং বিপণনকারী প্রতিষ্ঠান ইউনিলিভার বাংলাদেশ তাদের ফ্ল্যাগশিপ বিজনেস প্রতিযোগিতা বিজমাস্ট্রেজের 15তম আসর সম্পন্ন করেছে। প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের মোহাম্মদ তাহমিদুর রহমান খান, নুসরাত ফৌজিয়া নিশু ও মাইশা ইসলাম মোনামির দল বিজয়ী হয়।
প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে শীর্ষ 5 দল প্রতিদ্বন্দ্বিতা করে। ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক জাভেদ আক্তার, মানব সম্পদ পরিচালক দুর্দানা কবির, জুরি সদস্য এবং ব্যবস্থাপনা কমিটির সদস্যরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে দুর্দানা কবির বলেন, ইউনিলিভার বাংলাদেশ তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির পাশাপাশি তাদের সমৃদ্ধ ক্যারিয়ারের জন্য প্রয়োজনীয় দক্ষতা ও অভিজ্ঞতা প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ। এখন থেকে মোবাইলে আর্থিক সেবা নগদের মাধ্যমে সাউথ ইস্ট ব্যাংকের ডিপিএস এবং ঋণের কিস্তি পরিশোধ করা যাবে। সাউথ ইস্ট ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে নগদের মাধ্যমে সাউথ ইস্ট ব্যাংকে টাকা জমা দেওয়ার এই কার্যক্রম শুরু হয়েছে। নগদের অ্যাপ ব্যবহার করে বা ইউএসডি কোড ডায়াল করে গ্রাহকরা তাদের নগদ ওয়ালেট থেকে সরাসরি সাউথ ইস্ট ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমা করতে পারবেন। নগদ গ্রাহকরা তাৎক্ষণিকভাবে ব্যাংকের অ্যাকাউন্ট ও ডিপিএস এর টাকা জমা এবং ঋণের কিস্তি প্রদান করতে পারবেন। নগদের প্রশাসক মোহাম্মদ বদিউজ্জামান দিদার বলেন, ব্যাংক ও এমএফএস পরস্পরের হাত ধরেই দেশে আর্থিক অন্তর্ভুক্তি এগিয়ে নিচ্ছে। এবার নগদ থেকে ব্যাংকে অর্থ জমা দেওয়ার এই পদ্ধতি শুরু হওয়ায় গ্রাহকদের লেনদেন আরও সহজ হবে বলে মনে করেন তিনি। প্রথম নেটওয়ার্কিং ইভেন্ট এএএবি হাব এর আয়োজন করেছে অ্যাডভার্টাইজিং এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। সোমবার সন্ধ্যায় বনানীতে এই নেটওয়ার্কিং ইভেন্টটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রায় 60টির বেশি বিজ্ঞাপনী সংস্থার স্বত্বাধিকারী, সিইও, অ্যাসোসিয়েশন এবং কার্যনির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। ইভেন্টে উপস্থিত অতিথিরা এই নেটওয়ার্কিং হাবের গুরুত্ব দিয়ে ইতিবাচক মতামত প্রকাশ করেন। পাশাপাশি বিজ্ঞাপনী শিল্পের পেশাদারদের মধ্যে সম্পর্ক জোরদার এবং বিজ্ঞাপনী শিল্পকে আরও সমৃদ্ধ করতে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন। ঢালাই স্পেশাল সিমেন্টের আনলকিং দ্য পাওয়ার অফ র্যাপিড হার্ডেনিং সিমেন্ট ফাস্ট সলিউশন ফর স্ট্রঙ্গার স্ট্রাকচারস শীর্ষক একটি টেকনিক্যাল সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে রাজধানী উত্তরায় এই সেমিনারের আয়োজন করে মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের অঙ্গ প্রতিষ্ঠান ইউনিক সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড। প্রতিষ্ঠানটি জানায়, দেশে প্রথমবারের মতো তারাই নিয়ে এসেছে আর ক্যাটাগরির র্যাপিড হার্ডেনিং সিমেন্ট। বিশেষভাবে তৈরি এই ব্লেন্ডেড সিমেন্ট দেশের নির্মাণ সামগ্রী খাতে যুগান্তকারী পদক্ষেপ বলেও জানানো হয়। যে কোনো নির্মাণ কাজে ছাদ, বিম ও কলামের দ্রুত এবং শক্তিশালী নির্মাণের জন্য এটি অত্যন্ত কার্যকর। সেমিনারটিতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের প্রফেসর ডক্টর রাকিব আহসান।